আহ, চুপ কর। চুপ মেরে গেল পুরো ড্রয়িং রুম। প্রণয় পুরো চোখে তাকালো প্রিয়তার দিকে। রান্নাঘরের ভিড়ভাট্টা আর গরমে ফর্সা সুশ্রী মুখখানা রক্তাভ হয়ে আছে। প্রণয় শান্ত কণ্ঠে ডাকল, এদিকে আয়। প্রিয়তার চোখ তুলে তাকালো প্রণয়ের দিকে। সাথে সাথেই তাকে আকাশ পরিমাণ লজ্জা এসে ঘিরে ধরল। তবু ধীর পায়ে এগিয়ে গেল প্রণয়ের সামনে। প্রণয় নিজের হাতে থাকা অরেঞ্জ জুসের গ্লাসটা প্রিয়তার দিকে এগিয়ে দিয়ে বলল, খা। প্রিয়তার চোখ বড় বড় করে তাকালো প্রণয়ের দিকে। নিচু কণ্ঠে বলল, কিন্তু এটা তো আপনার জন্য। প্রণয় গ্লাসটা ওর মুখের সামনে ধরে বলল, তোকে বেশি বলতে বলিনি, খেতে দিয়েছি, খা। প্রিয়তার ঢোক গিলে মনে মনে বলল, যাই হোক, এই বেটাকে চটানো যাবে না, কারণ এই বেটাকে সে নিজেও বিরাট ভয় পায়। তাই বেশি পাকামো না করে গ্লাসের অর্ধেকটা ঢকঢক করে খালি করে ফেলল। শান্তি লাগছে এবার। সত্যি গরমে অনেক অস্বস্তি লাগছিল। ভাবলো সে। প্রণয় ওর হাত থেকে গ্লাসটা নিয়ে বলল, এখন একটু ভালো লাগছে? প্রিয়তা মুগ্ধ চোখে তাকিয়ে উপরে নিচে মাথা ঝাঁকালো। প্রণয়ের ভেতরটাও গরমে হাঁসফাঁস লাগছিল। তাই গ্লাসের বাকি অর্ধেকটা সে খালি করে ফেলল। এই দৃশ্য প্রীতম, প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র সবাই দেখলো, কিন্তু কেউ মাইন্ড করলো না। কারণ এটা দেখতে দেখতে তারা অভ্যস্ত। এটা তাদের জন্য নতুন কিছু না। তাদের বড় দাদান যে প্রিয়তার প্রতি অতিরিক্ত পজিটিভ, সেটা তারা প্রিয়তার জন্মের পর থেকেই দেখে আসছে। প্রিয়তার জগ আর গ্লাস নিয়ে রান্নাঘরে চলে গেল। তন্ময় কথা থেকে ছুটে এসে প্রণয়ের কোলে বসলো। গালে হামি খেয়ে বলল, বাহিরে গেছিলাম, আর আমার জন্য কিছু আনুনি বড় দাদান? প্রণয় মৃদু হাসলো। প্যান্টের পকেট থেকে একটা চকলেট বের করে দিল। খুশি হলো তন্ময়। এবার প্রণয়ের কোল থেকে নেমে প্রীতমের কোলেও গিয়ে বসলো। একইভাবে গালে হামি খেয়ে আদুরে কণ্ঠে বলল, আমার জন্য কিছু আনুনি মেজো দাদান? প্রীতম হাসলো। পকেট থেকে আরেকটা চকলেট বের করে তন্ময়ের হাতে দিল। এভাবে প্রেম আর রাজের কাছ থেকেও চকলেট নিল তন্ময়। প্রণয়ের দেওয়া চকলেটের রেপার খুলে খেতে খেতে সে অরণ্যের পাশে বসলো। অরণ্য শয়তানি হাসি দিয়ে তাকালো সমুদ্রের দিকে। তন্ময় কিছু বুঝে ওঠার আগেই ওর চকলেটের অর্ধেকটা হাঙ্গরের মতো হাঁ করে গিলে ফেললো অরণ্য। সাথে সাথেই তন্ময়ের চোখে নোনা জল এসে ভর্তি হয়ে গেল। বড় দাদান বলে চিৎকার দিয়ে কাঁদতে নিলেই অরণ্য আর দুটো চকলেট বের করে তন্ময়কে দিয়ে ভয়ার্থ কণ্ঠে বলল, বকা খাওয়াইস না ভাই। সাথে সাথেই চোখের জল মিলিয়ে গেল তন্ময়ের। সমুদ্র ফুরফুরে গলায় বলল, খা খা, আরো বেশি করে চকলেট খা। এমনিতে তোর দাঁত নেই, সব পোকাই খেয়ে নিয়েছে। এরপর তোর জিভ থেকে শুরু করে মুখ সব খেয়ে নেবে। তারপর দেখবো তোকে কে বিয়ে করে। এখনো সময় আছে, চকলেটগুলো আমার দিকে পাস কর। আমি না হয় খেয়ে নিজের সর্বনাশ করি। বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের জন্য এতটুকু তো করতে পারবো না? কিন্তু সমুদ্রের কথায় পাত্তা দিল না তন্ময়। নিজের মতো খেতে লাগলো। সমুদ্র আরো কিছু বলতেই প্রীতমের ফোন বেজে উঠল। চুপ হয়ে গেল সমুদ্র। প্রীতম পকেট থেকে ফোন বের করে দেখলো অজানা নাম্বার। সে বেশি কিছু না ভেবে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে ইনায়া ডুকরে কেঁদে উঠল। কন্ঠনত কণ্ঠে মিনতি করে বলল, প্রীতম, প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। প্লিজ প্রীতম, তোমার জায়গায় অন্য কেউ আমাকে স্পর্শ করবে আমি মেনে নিতে পারবো না। তোমার জায়গায় অন্য কেউ যদি আমায় ছোঁয়ার চেষ্টা করে আমি আত্মহত্যা করব। ইনায়ার বলা বাক্যে প্রীতমের হুঁশ উড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এই হেই রসগোল্লা, কি হয় তোমার? এসব কি বলছো? প্রীতমের উত্তেজিত কণ্ঠে সবাই অবাক চোখে তাকালো প্রীতমের দিকে। প্রিয় পুরুষের কণ্ঠে ইনায়ার ছোট্ট মন ভালোবাসা হারানোর বিষে নীল হয়ে গেল। সে আরো জোরে কেঁদে উঠল। শুধু কন্দনরত কণ্ঠে বলল, আম্মু, আমার বিয়ে। আর কিছু বলতে পারল না। এর আগেই ফোন কেটে গেল। প্রীতম এবার চিৎকার দিয়ে ডাকল, রসগোল্লা। সবাই বিস্ফোরিত নয়নে তাকালো প্রীতমের দিকে। প্রীতম তড়িতে বেগে বসা থেকে উঠে দাঁড়ালো। ছুটে উপরে চলে গেল। রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র বিস্ফোরিত চোখে একে অপরের মুখের পানে তাকালো। কেউ কিছু বুঝতে পারল না। তাদের ভাবনা শেষ হওয়ার আগে প্রীতম রিভলভার হাতে নেমে এলো। তার চোখ মুখে ক্রোধের অগ্নি দাউ দাউ করে জ্বলছে। মন গহীনে জেকে বসেছে প্রিয়তমা হারানোর তীব্র আশঙ্কা। রাগের পাশাপাশি বুকের ব্যথাটাও পাল্লা দিয়ে বেড়ে চলছে। প্রীতমের হাতে বন্দুক দেখে লাফিয়ে উঠল বাড়ির বাকি লোকজন।
সবাই অবাক চোখে তাকিয়ে রইল প্রীতমের দিকে। প্রিয়তা, পরিণীতা, অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম সবাই ছুটে এলেন। অনুশ্রী বেগম আতঙ্কিত কণ্ঠে বললেন, কি হয়েছে মেজো আব্বু? প্রীতম কারো কথার কোনো উত্তর দিল না। হন হন করে বেরিয়ে গেল শিকদার বাড়ি থেকে। প্রণয় কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু ভ্রু কুঁচকে দেখে গেল ভাইয়ের পাগলামো। রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র সবাই ভয়ার্ত চোখে একে অপরের দিকে তাকিয়ে ছুট দিল প্রীতমের পেছন পেছন। পরিণীতা ভয়ার্ত কণ্ঠে বলল, মেজদার কি হলো? প্রিয়তাও চিন্তায় পড়ে গেল। প্রীতম পাগলের মতো গাড়ি বের করলো। তার রসগোল্লার বলা কথাগুলোতে যা বুঝলো তা যদি সত্যি হয় তবে প্রীতমের মৃত্যু ছাড়া আর কোনো গতি থাকবে না। সে পণ করে নিল, তার বুকের ভালোবাসা যদি তার না হয় তাহলে সে আর পৃথিবীর কারো হতে দিবে না, নিজের হাতে শেষ করে দিবে তাকে। প্রীতম শিকদার প্রয়োজনে তার ভালোবাসার খুনি হবে, তবু তাকে অন্যের হতে দিবে না। প্রীতম গাড়ি স্টার্ট দিতেই প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র সবাই চেপে বসলো। ইনায়ার সৎ মা রুকসা খাতুন ইনায়ার তুলতুলে নরম গালে একের পর এক থাপ্পড় মেরে চলে, আর একের পর এক অশ্রাদ্ধ ভাষায় গালাগালি করেই চলে যাচ্ছেন। ইনায়া রুকসা খাতুনের পা জড়িয়ে ধরে বলল, আম্মু প্লিজ, আমি তোমার ভাইয়ের ছেলেকে বিয়ে করতে পারবো না। তোমায় এভাবে হুট করে বিয়ে দিয়ে দিও না, আমি মরে যাব। রুকসা খাতুন ইনায়ার চুলের মুঠি ধরে বললেন, অপয় আমি তোকে এতদিন খাইয়েছি পরিয়েছি, তার বিনিময়ে কি পেয়েছি? কিছুই পাইনি। তুই আমার সংসারে বাড়তি বোঝা ছাড়া কিছুই না। তবুও তোকে আদর যত্নের কমতি রাখিনি। আর আজ যখন তোকে বলেছি আমার ভাইয়ের ছেলেকে বিয়ে করে নিতে, তখন তোর কোথায় টান পড়েছে? আমার ভাইয়ের ছেলেকে যখন তোর রূপ দেখিয়ে পাগল করেছিলি তখন তো কিছু মনে হয়নি। এখন তোকে আহাদকেই বিয়ে করতে হবে। তোকে আহাদের সাথে বিয়ে দিলে ভাইজান 10 লাখ টাকা দেবে, সেই টাকায় তোর বড় বোনকে ভালো করে বিয়ে দেব। কিন্তু তুই তো আমার মেয়েকে হিংসে করিস, তাই এমন করছিস। ইনায়া আরো শক্ত করে রুকসা খাতুনের পা জড়িয়ে ধরে বলল, এমন করো না আম্মু, ওই নেশাখোরটার সাথে আমায় বিয়ে দিও না। আমি আজীবন তোমার বাড়িতে কাজের লোক হয়ে থাকবো, তবু এমন কেন করছো? রুকসা খাতুন ঝাড়া মেরে পা ছাড়িয়ে নিলেন। সিনথিয়ার উদ্দেশ্যে বললেন, ওকে 2 মিনিটের মধ্যে বাইরে নিয়ে আসো, এখনই বিয়ে করাতে হবে। বেশি লোক জানাজানি হলে পুলিশ কেস হয়ে যাবে। ইনায়া সিনথিয়াকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আপু, তুমি আমায় বাঁচাও। সিনথিয়া ইনায়ার লেপ্টে যাওয়া কাজল ঠিক করে দিতে দিতে বলল, এখানে আমার কিছুই করার নেই, তোকে আহাদ ভাইকে বিয়ে করতেই হবে, চল। বলে ইনায়াকে টেনে নিয়ে গেল বাইরে। বাইরে দু পরিবারের ঘনিষ্ঠ কিছু লোক, বর আর বর ছাড়া তেমন কেউ নেই। ইনায়াকে নিয়ে বসানো হলো এক 30 থেকে 35 বছরের লোকের সামনে। লোকটা লোলুপ চোখে ইনায়ার শরীরের দিকে তাকিয়ে যেন এত লোকের সামনেই শকুনের মতো ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে। এই মেয়েটাকে সে আজই প্রথম দেখেছে, দেখেই মাথা নষ্ট হয়ে গেছে। রুকসা খাতুনের কাছ থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে কিনে নিচ্ছে। উদ্দেশ্য একটাই, ওর সুন্দর নরম দেহটা ইচ্ছেমতো ভোগ করা। যদি ইনায়ার বাবা এই মুহূর্তে চট্টগ্রামে না থাকতেন তবে এসবের কিছুই ঘটতো না। ইনায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। প্রথমেই ইনায়াকে কবুল বলতে বললেন। ইনায়া চোখ বন্ধ করে প্রীতমের চেহারাটা মনে করলো। প্রীতমের মুখটা মানসপটে ভেসে উঠতেই ইনায়ার বুক ভেঙে কান্না এলো। সে সবার সামনে চিৎকার দিয়ে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে বলল, আমাকে খুন করে ফেললো, আমি প্রীতম ছাড়া কাউকে বিয়ে করব না। আমি প্রীতমকে ভালোবাসি, আমাকে প্রীতমের কাছে যেতে দাও। ইনায়ার কথায় সবাই বিস্ফোরিত চোখে তাকালো ইনায়ার দিকে। ইনায়ার মুখে অন্য ছেলের কথা শুনতেই আহাদের মাথায় রক্ত উঠে গেল। সে তীব্র ক্রোধে বসা থেকে উঠে দাঁড়ালো। ছুটে এসে সকলের সম্মুখে ইনায়ার নরম তুলতুলে গালে সপাটে চর বসিয়ে দিল। দুগাল চেপে চুলের মুঠি ধরে বিশ্রী গালি দিয়ে বলল, ইনায়ার চোখ দিয়ে অনর্গল নোনা পানি বর্ষণ হচ্ছে। ঘৃণায় গা গুলিয়ে উঠছে। তাকে মেরে ফেললেও সে অন্য কাউকে কবুল বলবে না। আহাদ আবারও থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতেই বিকট শব্দ হলো। সাথে সাথেই একটা গুলি এসে তার ডান হাতের বাহুতে লাগলো। গুলির শব্দে চমকে উঠলো সবাই। ইনায়ার চোখে আশার আলো জ্বলকে উঠলো। সে বিদ্যুৎ বেগে তাকালো পেছনে। প্রীতম বন্দুক হাতে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে সবার দিকে। পেছনে রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র। প্রীতমকে দেখে ইনায়া সব ভুলে গেল। তার প্রাণ ভোমরা ফিরে
পেল সে। সবাইকে উপেক্ষা করে দৌড়ে ঝড়ের বেগে গিয়ে আশ্রে পড়ল প্রীতমের বলিষ্ঠ বুকে। গলা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে মরে যেতে হলে মরে যেতাম প্রীতম, তবুও তুমি ছাড়া অন্য কাউকে কবুল বলতাম না। ইনায়ার কথায় প্রীতমের দৃষ্টি নরম হলো। এতক্ষণ হৃদয়ে চলা ধ্বংসলীলা শান্ত হলো। হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ হলো। সে নিজের দেহের সর্বশক্তি দিয়ে নিজের প্রাণকে নিজের বক্ষে পিষে নিল। কপালে দীর্ঘ চুম্বন এঁকে ভেজা কণ্ঠে বলল, আমি এসে গেছি রসগোল্লা। তুমি শুধু আমার, তোমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছুর ওপর শুধু একমাত্র এই প্রতীক শিকদার প্রীতমের অধিকার। এই প্রতীক শিকদার প্রীতম খাপুরুষ নয়, সে তোমাকে অন্য কারো হতে দিত না। এখানে এসে যদি দেখতাম তুমি অন্য কাউকে কবুল বলে নিয়েছো, তাহলে আল্লাহর কসম এখানে আগে তোমাকে শেষ করে দিতাম, তারপর নিজেকে। ইনায়া শব্দ করে কেঁদে উঠল, আরো শক্ত করে খামচে ধরল প্রীতমের শার্ট। উপস্থিত সবাই হা করে তাকিয়ে আছে প্রীতমের দিকে। এখানে কারোই প্রীতমকে চিনতে ভুল হয়নি। এ শিকদার বাড়ির ছেলে, তার মানে ইনায়া এই ছেলের কথাই বলছিল। ভয়ে সবাই ফাঁকা ঢোক গিলতে লাগলেন, কারণ এই শিকদাররা আসলে কি রকম সেটা মুখে না বললেও অনেকেই জানে। কিন্তু রুকসা খানমের ভাই জামাল উদ্দিন আর আহাদ যেহেতু এখানকার নয়, তাই তারা স্বাভাবিকভাবেই চিনতে পারল না প্রীতমকে। ইনায়াকে প্রীতমের সাথে এভাবে লেপ্টে থাকতে দেখে আহাদের মাথায় রক্ত ছড়ে গেল। সে ছুটে এসে ইনায়াকে মারতে উদ্যুক্ত হলে প্রীতম এক হাতে ধরে ফেলল আহাদের হাত। চোখ মুখে তার ভয়াবহ হিংস্রতা জাগ্রত হলো। অরণ্য ইনায়াকে ভালো মতো দেখে বলল, মেজো ভাবি, তোমার গালে 5 আঙ্গুলের ছাপ কেন? কেউ কি মেরেছে? অরণ্যের কথায় আতকে উঠলেন সবাই। প্রীতমের নজর পড়ল এবার ইনায়ার গালের দিকে। ফর্সা চামড়ায় 5 আঙ্গুলের দাগ ঝলমল করছে। প্রীতম রক্ত চক্ষু করে তাকালো আহাতের দিকে। ইনায়াকে এক পাশে সরিয়ে সাদা শার্টের হাতা গোটাতে শুরু করলো। উপস্থিত সবাই ভয়ে থরথর করে কেঁপে উঠলেন। আহাত প্রীতমকে দেখে আরো রেগে গেল। প্রীতমকে মারতে উদ্যুক্ত হওয়ার আগেই প্রীতম ওর নাক বরাবর পাঁচ মেরে দিল। সাথে সাথেই কয়েক পা পিছিয়ে গেল আহাত। বলিষ্ঠ হাতের আঘাতে নাক দিয়ে গলগল করে রক্ত আসতে শুরু হলো। প্রীতম হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল আহাদের উপর। সবার সামনে গরুর মতো পেটাতে শুরু করলো। প্রত্যেকটা মারের সাথে ইনায়া কেঁপে কেঁপে উঠছে। রুকসা খানম এর ভাই বাধা দিতে গেলে রুকসা খানম আটকে দিয়ে চোখের ইশারায় বারণ করলেন। সময়ের সাথে সাথে প্রীতম আরো হিংস্র হয়ে উঠেছে। অমানবিকভাবে মারতে মারতে পুরো রক্তাক্ত করে ফেলেছে। সবাই ভয়ে ভীতি, অথচ রাজ, প্রেম, অরণ্য, সমুদ্রের কোনো ভাবান্তর নেই। তারা বেশ সিনেমা দেখার ভঙ্গিতে সব উপভোগ করছে। প্রীতম মারতে মারতে চিৎকার দিয়ে বলল, বাস্টার্ড, তুই আমার রসগোল্লাকে আঘাত করেছিস, যাকে প্রীতম শিকদার প্রাণ দিয়ে আগলে রাখে, যাকে ব্যথা পাবে বলে জোরে কখনো চেপে ধরে না, তুই তাকে আঘাত করেছিস। তুই প্রীতম শিকদারের কলিজে আঘাত করেছিস। তুই আমার ভালোবাসাকে বিয়ে করতে চাস। আজ তোর এমন অবস্থা করব, বেঁচে থাকবি কিনা সন্দেহ। আর বেঁচে থাকলেও কখনো বিয়ে করার মতো অবস্থায় থাকবে না। আহাত গগন বিদারী চিৎকার দিচ্ছে। কাজী ভয়ে থরথর করে কাঁপছেন। এবার আর আহাতের বাবা স্থির থাকতে পারলেন না। ছুটে এসে প্রীতমের পা জড়িয়ে ধরে মাপ চাইতে লাগলেন। প্রীতম তাকে পাত্তা না দিয়ে মেরেই চলল। অরণ্য আহাদের বাবাকে টেনে সরাতে সরাতে বলল, আহা আঙ্কেল, এটা মার খাবার বয়স নয়। এখন হাড় ভাঙলে আর জোড়া লাগবে না। আর দেখছেন তো, আমার বড়দা মেজদার হাতে একবার যে মার খায়, সে আর তার নাকি জীবনে উঠে দাঁড়াতে পারে না। আপনি ও কি সেটা ছাড় যদি না চায়, যা হচ্ছে চুপচাপ দেখে যান। প্রীতম মারতে মারতে প্রায় অর্ধমৃত করে ফেলেছে, কিন্তু তার রাগ ক্রমাগত বেড়েই চলছে। সে বিশ্রী গালি দিয়ে বলল, তুই আমার রসগোল্লাকে তোর হাত দিয়ে আঘাত করেছিস। বলে ডান হাত উল্টে মোচকে ধরে হাড় ভেঙে দিল। তীব্র যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল আহাত। ঠিক একইভাবে অপর হাতও ভেঙে দিল। তারপর জোরে লাথি মারল আহাদের বংশের বাতিতে। সাথে সাথেই চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল আহাত। আবার লাথি দিতে নিলে রাজ আর প্রেম দৌড়ে এসে প্রীতমকে চেপে ধরল। রাজ ভয়ার্ত কণ্ঠে বলল, আর মেরো না মেজদা, মরে যাবে তো। কিন্তু প্রীতম শান্ত হচ্ছে না। মাথায় সম্পূর্ণ খুন চেপে গেছে। এক ধাক্কায় রাজ আর প্রেম দু ভাই দুদিকে ছিটকে পড়ল। প্রীতম আবার জোরে লাথি মারল একই জায়গায়।
এবার রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র 4 ভাই এসে জাপটে ধরল। প্রেম চিৎকার দিয়ে বলল, হাঁ করে কি দেখছেন? বাঁচাতে চাইলে ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান। সাথে সাথে ছুটে এসে রুকসা খানম ও তার ভাই ধরাধরি করে আহাতকে সরিয়ে নিলেন। প্রীতমের রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না, শরীরের রক্ত টকবক করে ফুটছে, তার চোখ মুখ রক্তিম। সে ইনায়ার অশ্রু চোখে তাকিয়ে আছে প্রীতমের দিকে। প্রীতম নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এগিয়ে গেল ইনায়ার কাছে, দু গালে হাত রেখে বলল, আমি নিজেকে শান্ত করতে পারছি না রসগোল্লা। না জানি কখন কাকে মেরে দেব। যেভাবে পারো আমাকে শান্ত করো। ইনায়া গভীর চোখে তাকালো প্রীতমের রাগান্বিত মুখশ্রীর দিকে। কোনো রকম দ্বিধা ছাড়াই প্রীতমের পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়ালো। প্রীতম ওর কোমর ধরে উঁচু করে তুলল। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে তাদের দিকে। ইনায়া এবার তাদের বিস্ময়কে আকাশে তুলে দিতে প্রীতমের আরো খানিকটা ঘনিষ্ঠ হলো। দু গালে হাত রেখে সর্বসম্মুখে প্রীতমের পুরুষালী ঠোঁটে ভাঁজে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই দৃশ্যে চোখ বড় বড় করে ফেললেন সবাই। রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে গেল। উপস্থিত সকলে লজ্জায় মাথা নিচু করে নিলেন। প্রীতম অত্যন্ত ক্রুদ্ধ, তাই মনের সমস্ত ক্ষোভ, ক্রোধ, রাগ সব ঝাড়তে লাগলো ইনায়ার কোমল ঠোঁটের উপর। কোমর চেপে ধরে রুটলি কিস করতে লাগলো। ব্যথায় টনটন করে উঠল। ইনায়ার ঠোঁট কেটে ছিঁড়ে ক্ষত বিক্ষিত হয়ে গেল মুহূর্তেই, তবুও টু শব্দ করলো না। সকল ব্যথা দাঁতে দাঁত চেপে গিলে নিয়ে নিঃশব্দে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিল। প্রীতম একটানা বেশ কয়েক মিনিট রুটলি কিস করে কিছুটা শান্ত হলো। এবার ধীরে ধীরে তার ঠোঁটের স্পর্শ কোমল হলো, আদুরে স্পর্শ এঁকে দিতে লাগলো ঠোঁটে। এবার কয়েক মিনিট চুমু খেয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিল। কপালে দীর্ঘ চুমু খেয়ে বলল, তুমি এই প্রীতম শিকদারের জীবন। আজকের পর তুমি হবে শুধু আমার। ইনায়া ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। প্রীতম সেই রক্তটুকু চুষে নিয়ে কাটা ঠোঁটে হাত বুলালো, শব্দ করে চুমু খেলো। ইনায়াকে টেনে নিয়ে গিয়ে কাজীর সামনে বসে পড়লো। কাজী প্রীতমকে দেখে থরথর করে কাঁপছে। প্রীতম কাজীর মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, বিয়ে পড়ানো শুরু করুন। আমি প্রতীক শিকদার প্রীতম, সাথী শিকদারের একমাত্র ছেলে। কাজী ভয়ে ভয়ে বললেন, জি বাবা, আগে মহারানা লিখবো। প্রীতম ইনায়ের দিকে তাকালো। ইনায়া নিচু কণ্ঠে বলল, আমার মোহরানা লাগবে না কাজী সাহেব, আমার শুধু স্বামী হলেই হবে। কাজী আবারও ভয়ে ভয়ে বললেন, এটা হয় না মা, বিয়েতে মহারানা একটা গুরুত্বপূর্ণ বিধি, এটা ছাড়া বিবাহ সম্পূর্ণ হয় না। প্রীতম ইনায়ার দিকে চোখ রেখে বলল, আপনি লিখুন। এর প্রীতম শিকদার প্রীতম তার এই জীবনকালে যা রুচি রোজগার করেছে বা করবে তার 100 ভাগ ইনাইয়া তাবাসসুমের। প্রীতম শিকদার প্রীতম তার মৃত্যুর আগ পর্যন্ত ইনাইয়া তাবাসসুমের। কাজী এমন উদ্ভট মহরণা ধরা দেখে তাজ্জব বনে গেলেন, তবু প্রাণের মায়ায় আর কিছু বললেন না। বিয়ে পড়ানো শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পাত্র প্রতীক শিকদার প্রীতম, পিতা সাজিদ শিকদার, পাত্রী ইনায়া তাবাসসুম, পিতা মইনুর হক। আমি ইসলামী শরীয়ত অনুযায়ী এখন এই বিবাহের কার্যক্রম সম্পাদন করছি। প্রথমে আমি পাত্রীকে জিজ্ঞাসা করছি, হে ইনায়া তাবাসসুম, আপনি কি প্রতীক শিকদার প্রীতম ওরফে সাজিদ শিকদারের একমাত্র পুত্রকে তার পুরো জীবনের উপার্জিত সম্পদ ও প্রতীক শিকদার প্রীতম নিজে মহারানা হিসেবে ধার্য করিয়া ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী স্বামী হিসেবে স্বীকার করতে সম্মত আছেন? সম্মতি থাকলে আলহামদুলিল্লাহ 3 বার কবুল বলুন। ইনায়া প্রীতমের গভীর নীলাভ চোখে চোখ রেখে মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ, আমি গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। এরপর কাজী সাহেব প্রীতমকে বললেন, হে প্রতীক শিকদার প্রীতম, আপনি কি ইনায়া তাবাসসুম মইনুর হকের কন্যাকে আপনার পুরো জীবনের উপার্জিত সম্পদ ও আপনি নিজে মহারানা হিসাবে ধার্য করিয়া ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী স্ত্রী হিসাবে স্বীকার করতে সম্মত আছেন? যদি সম্মত থাকেন তাহলে 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলুন। প্রীতম ইনায়ার কোমল হাত চেপে ধরে চোখে চোখ রেখে এক নিঃশ্বাসে বলল, হ্যাঁ, আমি গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। এবার কাজী সাহেব সহ রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র সবাই একযোগে বলে উঠল আলহামদুলিল্লাহ। এবার কাজী সাহেব বললেন,
উভয় পক্ষের সম্মতিতে শরীয়ত মোতাবেক প্রতীক শিকদার প্রীতম ও ইনায়া তাবসুম এর মাঝে বিবাহ সম্পূর্ণ হলো। আজ থেকে আপনারা আল্লাহর নিয়ম অনুযায়ী শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী। আল্লাহ আপনাদের বৈবাহিক জীবনে সুখ ও শান্তি প্রদান করুন। সকলে বলুন আমিন। রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র সবাইকে ধপাস ধপাস করে ভাই ভাবির দুপাশে বসে পড়ল। অরণ্য ফোন ক্যামেরা অন করে প্রীতমকে বলল, মেজদা, তোমার শান্তির দিন শেষ, এবার মেজো ভাবির দিন শুরু। তাই এই আনন্দে আসো, একটা গ্রুপ সেলফি তুলি। এখানে পড়ি নেই, না হলে এই ডিপার্টমেন্টটা ওর। অরণ্যের কথায় রাজ কপাল কুঁচকালো, কৌতূহলী কণ্ঠে বলল, কেন কেন শান্তির দিন শেষ হবে কেন? এখন তো মেজদার সুখের দিন শুরু। সবে তো বিয়ে হলো, এরপর আরো কত কিছু হবে। আমরা চাচ্ছি হব, মেজদা বাবা হবে। সুখ আর সুখ, দুঃখের কি হলো? প্রীতম কঠিন চোখে তাকালো ভাইদের দিকে, কিন্তু ওরা সেটার থোড়াই না কেয়ার করলো। অরণ্য আবার বুসগর্দের মতো মাথা নাড়িয়ে বলল, পুরুষ মানুষের জীবনচক্র বড়ই বিচিত্র। তাহারা কখনোই নিজেদের ইচ্ছার স্বাধীন থাকতে পারে না। আমাদের জীবন বড়ই করুণ। যাহা সুখ করিবার তাহা বিবাহের আগ পর্যন্ত করিয়া নিতে হয়, কারণ জীবনের পেতনী দেবীর আগমন ঘটিলে সুখ শান্তি নিজ দায়িত্বে হইতে বিদায় নিয়া চলিয়া যায়। অরণ্যের কথায় প্রীতম ও প্রেম চোখ ছোট ছোট করে তাকালো অরণ্যের দিকে। সমুদ্র চিন্তায় পড়ে গেল, ভাবুক কণ্ঠে শুধালো, কেমন? অরণ্য এবার গম্ভীর হলো, প্রেমকে দেখিয়ে বলল, এই যে বৎস, এই বালকের দিকে চাহিয়া দেখো। এই যে কয়দিন মাত্র হইয়াছে বিবাহ করিয়াছে, ইহার মধ্যে তাহার চেহারার পরিবর্তন হইতে শুরু করিয়াছে। তিন ভাই একসঙ্গে তাকালো প্রেমের দিকে। প্রেম বিরক্ত, কিন্তু অরণ্য প্রেমের বিরক্তিতে তোয়াক্কা করলো না, আবার বলতে লাগলো, বিবাহের পর এই বালকের কলিজার সাহস যেন 5 কেজি হ্রাস পাইয়াছে। আর সুখ শান্তির কথা তো ছাড়িয়াই দিলাম, মুখখানাটি দেখো, পূর্বে যেমন ছিল এখন আর তেমনটি নাই। আজ এই দশা। মেজদারও খুব তাড়াতাড়ি হইতে চলিয়াছে সুখের জীবনের অন্তিম সেলফি। প্রেম এতক্ষণ ওর বাদরামও শুনছিল, এবার অরণ্যের কান টেনে ধরে বলল, আচ্ছা, আমাদের সুখের জীবনের সমাপ্তি হয়ে গেছে, তা তুই এত কিছু জানিস কিভাবে? আমাদের না বলে কয়টা বিয়ে করেছিস? অরণ্য চিৎকার দিয়ে কান ছাড়াতে ছাড়াতে বলল, ওফ, লাগছে ছোড়দা। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর সত্য কথা বলবো না। উফ, আজকাল সত্যি বলে শান্তি নেই। প্রীতম এবার সবাইকে ধমকে বলল, বদরামও শেষ হয়ে থাকলে আমরা বাড়ি যেতে পারি। প্রীতমের কথা শুনে না চাইলেও অরণ্যের নিষ্প্রাণ মন দুষ্টু দুষ্টু চিন্তারা উকি ঝুঁকি মারতে শুরু করলো। সমুদ্র ওর মুস্কি মুস্কি হাসি দেখে কপাল কুঁচকে বলল, আবার হাসছিস কেন? অরণ্য প্রীতমের দিকে তাকিয়ে এক চোখ টিপ দিয়ে বলল, মেজদা তাড়াহুড়ো দেখেছিস? তর্স হয়েছে না যেন। চল ভাই, ফুল কিনতে যাই। অরণ্যের কথায় এবার রাস আর প্রেমও মুস্কি হাসতে শুরু করলো। ইনায়া লজ্জায় মাথা নিচু করে মাটির সাথে মিশে যাচ্ছে। প্রীতম আবার অরণ্যের কান টেনে ধরে বলল, এই মুখ দিয়ে যদি আর একটা বাজে কথা বেরিয়েছে তো এখানেই কান টেনে ছেড়ে দেব। অরণ্য আবার চিৎকার দিয়ে কান ছাড়িয়ে নিল। সমুদ্রকে টেনে তুলে বলল, চল ভাই, তাজা ফুল কিনে নিয়ে আসি। ভাই হিসেবে আমাদের তো একটা দায়িত্ব আছে, না হলে পরে দেখা যাবে ছোড়দার মতো মেজদাকেও বাগানের খালি গোলাপ আর বেলি দিয়েই সাজাতে হবে। এবার প্রেম মারতে নিলে ওরা দৌড় দিল। প্রেম বলল, তাহলে বাড়ির দিকে যাওয়া যাক মেজদা। প্রীতম সম্মতি জানালো। ইনায়ার হাত শক্ত করে ধরে দৃঢ় কণ্ঠে বলল, চলো, তোমার নিজের বাড়ি। আজ থেকে ওটাই তোমার আসল ঠিকানা। ইনায়া অশ্রু চোখে তাকালো প্রীতমের দিকে। প্রীতম, প্রেম, রাস আর ইনায়া গিয়ে গাড়িতে বসলো। অরণ্য আর সমুদ্র সত্যি সত্যি ফুল কিনতে চলে গেছে। শিকদার বাড়ির পরিবেশ বেশ চুপচাপ ও থমথমে। কোনো প্রকার কোনো ফুসফাসের শব্দ আসছে না। শিকদার বাড়ির সকলে বর্তমানে শিকদার বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত। এই বাড়ির কর্তা সাদমান শিকদার ও তার দুই ভাই গম্ভীর মুখে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন।
অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছেন। প্রেরণা, পরিণীতা, প্রিয়তা, তীরা, তরি, উষা, তন্ময়, পূর্ণতা ভয়ার্ত মুখে দাঁড়িয়ে আছে এক পাশে। প্রণয় শোয়েব শিকদারের পাশে সিঙ্গেল সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে বেশ ফুরফুরে মেজাজেই আছে। শিকদার বাড়িতে আসা মহিলারা রান্নাঘরে কাজে ব্যস্ত। শিকদারদের পারিবারিক বিষয়ে বাইরের মানুষ চর্চা নিষিদ্ধ, তাই শিকদাররা কি করলো না করলো তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। প্রিয়তা ভয়ার্থ মুখে পরিণীতার বাহু ঝাঁকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার কিন্তু একটা বিষয়ে সন্দেহ হচ্ছে আপু। পরিণীতাও ভীষণ ঘাবড়ে আছে। প্রিয়তার কথায় তার স্থবিত ভাব ফিরল। প্রিয়তা আবার বলল, আমি আমার ভাইকে যতটুকু চিনি, বড় কিছু না হলে সে অত সহজে মাথা গরম করে না আপু। নিশ্চয়ই বড় কিছু হয়েছে। পরিণীতা ভ্রু কুঁচকালো। তাহলে কি বলতে চাস? প্রিয়তা ভয়ে ভয়ে বলল, তুমি একটা খবর জানো তো? কি? প্রিয়তা আবার ফিসফিসিয়ে বলল, ভাইয়া আর ইনায়া একে অপরকে ভালোবাসে। আর ইনায়া কাল থেকে একদম লাপাত্তা হয়ে গেছে। ফোন ধরে না, দেখাও করে না, কলেজেও আসে না, একদম হারিয়ে গেছে যেন। তার মাঝে ভাইয়া রসগোল্লা বলে চিৎকার দেওয়াটা শুনেছো? প্রিয়তার কথায় পরিণীতা অবাক হলো না, কারণ সে এসব আরো কয়েক বছর আগে থেকেই জানে। কিন্তু ভয়ে আর চিন্তায় আজকের ব্যাপারটা অত গভীরে খুঁটিয়ে দেখা হয়নি। সে ছোট করে বলল, শুনছি। প্রিয়তা আবার বলল, ভাইয়া ইনুকে অনেক ভালোবাসে আপু, অনেক মানে অনেক ভালোবাসে। আর ভালোবেসে রসগোল্লা বলে ডাকে। এটা ইনুই বলেছে আমায়। তো আমার মনে হচ্ছে ওর জন্যই ভাইয়া ওভাবে বেরিয়ে গেছে। নিশ্চয়ই ওর কিছু হয়েছে আপু। পরিণীতাও ব্যাপারটা নিয়ে ভাবলো। সে ড্রয়িং রুমে লাগানো বড় ঘড়িটার দিকে দেখলো, রাত 8:51। পরিণীতা আবারও বাকি সব ভুলে গেল। তার ভেতরটা ছটফট করে উঠল। আজকে মাস্টার মশাই পড়াতে আসেনি, আর এখনো ফোন তুলছে না। পরিণীতা অতিরিক্ত চিন্তায় ঘামতে শুরু করলো। কিন্তু পরিণীতার চিন্তা ভাবনা বেশি দূর এগোনোর আগেই বাড়ির কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দে পুরো ড্রয়িং রুম মৃদু কম্পন হলো। সকলেই ভয়ার্ত দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে সাদমান শিকদারের দিকে তাকালেন। অর্থী বেগম ভয়ে ভয়ে গিয়ে সদর দরজা খুলে দিলেন। সকলেই ছুটে গেলেন সদর দরজার দিকে। দরজার বাহিরে প্রীতম, প্রেম আর রাজ দাঁড়িয়ে আছে। তাদের দৃষ্টি শান্ত। ছেলের চিন্তায় অনন্যা বেগমের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু এখন ছেলেকে অক্ষত দেখে মাতৃমন স্বস্তি পেলেন। ছুটে গিয়ে প্রীতমের চোখ মুখে হাত বোলালেন, স্নেহমাখা কণ্ঠে বললেন, তুই কাউকে কিছু না বলে ওভাবে কোথায় গিয়েছিলি বাবা? মায়ের চিন্তা হয় না? সকলেই প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়েছে প্রীতমের দিকে। ভয়ে প্রিয়তা আর পরিণীতার বুক ডিপ ডিপ করছে। প্রণয় শান্ত চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। অনন্যা বেগম আর কিছু বললেন না। তার আগেই প্রীতম পেছন থেকে ছোট্ট একটা হাত টেনে ধরে সামনে আনলো। বিস্ময়ে সকলে কিংকর্তব্য বিমুখ হয়ে পড়লেন। ইনায়া সবার দৃষ্টিতে ভয়ে রীতিমতো মৃদু কাঁপছে। ঘোমটা মাথায়, লাল শাড়ি পরিহিতা নববধূ ইনায়াকে প্রীতমের পাশে দেখে পুরো ড্রয়িং রুম যেন নিঃশব্দে বজ্র পড়ল। সকলের অক্ষি স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়ে গেল। কয়েক সেকেন্ড পার হওয়ার আগেই ভয়ে তটস্থ হয়ে গেল ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকে। শুধু নির্বিকার চারজন: সাদমান শিকদার, খালিদ শিকদার, প্রণয় শিকদার আর প্রীতম শিকদার। রাজ আর প্রেমও মনে মনে হালকা হালকা ভয় পাচ্ছে। প্রীতম শক্ত করে ইনায়ার হাত চেপে ধরে দাঁড়িয়ে ভেতরে এক পা দেওয়ার সাথে সাথেই হুঙ্কার দিয়ে উঠলেন সাদমান শিকদার। দাঁড়াও। হুঙ্কারের শব্দে কেঁপে উঠল পুরো শিকদার বাড়ি। কেঁপে উঠলেন প্রত্যেকে। প্রিয়তা আর উষা ভয়ে চেপে ধরল পরিণীতার দু হাত। সাদমান শিকদার ও খালিদ শিকদার গম্ভীর মুখে এগিয়ে এলেন প্রীতমের দিকে। প্রীতম এখনো নির্বাক, কিন্তু ইনায়া রীতিমতো ভয়ে কাঁপছে। সাদমান শিকদার এগিয়ে এসে কষিয়ে চর বসে দিলেন প্রীতমের বা গালে। আবারও ভয়ার্ত চোখে তাকিয়ে কেঁপে উঠল প্রত্যেকে। সাদমান শিকদার রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন। কাঁপতে লাগলো ওনার পুরো শরীর। তিনি এবার প্রীতমের ডান গালে সজোরে আরেকটা চর মেরে চেঁচিয়ে বললেন, এই দিন দেখার জন্য তোমাদের মাথায় করে ছোট থেকে বড় করেছি। এই দিন দেখার জন্য তোমাদের প্রতিটা চাওয়া পাওয়া মিটিয়েছি। এই দিন দেখার জন্য
তোমরা খুব ভালো করে জানো এই সাদমান শিকদারের সবচেয়ে বড় দুর্বলতা তার বংশমর্যাদা, আর তোমরা বরাবরই সেই জায়গাতে আঘাত করো। যে মান মর্যাদা আমাদের বংশ প্রতীক, যাকে আমাদের পূর্বপুরুষরা রক্ষা করে এসেছে, এত বছর নিষ্ঠার সাথে মেনে চলেছে বংশীয় প্রত্যেকটা নিয়মকানুন, আর তোমরা এভাবে সেটাকে পায়ে পিছলে তোমাদেরকে ভালোবেসে বড় করার প্রতিদান হিসেবে আমাকে এই সমাজের সামনে অসম্মান করলে। তোমাদের প্রত্যেককে ছোট থেকে বোঝানো হয়েছে এই শিকদার বংশের রীতিনীতি, আদব কায়দা। তারপরেও তোমরা একবারও মনে পড়লো না বিয়ের আগে আমার থেকে অনুমতি নেওয়া উচিত। কুলাঙ্গার সন্তান। মাথা নিচু করে নিল প্রীতম। সাদমান শিকদার রাগে কাঁপতে কাঁপতে আবার বললেন, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই সাদমান শিকদার তোমার মুখটাও আর দেখতে চায় না। তিনি এবার প্রেমের দিকে তাকালেন, একইভাবে হুঙ্কার ছেড়ে বললেন, তুমিও আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমার মুখও আমি দেখতে চাই না। সাদমান শিকদার এবার গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বললেন, বেরিয়ে যাও তোমরা আমার বাড়ি থেকে। আমার শিকদার বাড়িতে যেন আর কোনোদিন তোমাদের পা না পড়ে। সাদমান শিকদারের কথায় অনুশ্রী বেগম ও অনন্যা বেগম আঁতকে উঠলেন। অনন্যা বেগম এক প্রকার ছুটে গিয়ে সাদমান শিকদারের পা জড়িয়ে ধরলেন, কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করে বললেন, দয়া করে এমন করবেন না ভাইজান, আমার একটা মাত্র ছেলে ভাইজান, আপনার ভাই ও বাসায় নাই ভাইজান, দয়া করে আমার ছেলেকে আমার থেকে দূর করে দিবেন না, আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। প্রীতম আর চুপ থাকলো না, ছুটে এসে মাকে তুলল। সাদমান শিকদারের সম্মুখে দাঁড়িয়ে নত কণ্ঠে বলল, আমি জানি আমি আপনার বংশের মান মর্যাদা ডুবিয়েছি, কিন্তু এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইব না, কারণ আমি কোনো অন্যায় করিনি, আপনার সম্মানও নষ্ট করিনি। জীবনটা আমার, তাই আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছি। আপনার বংশের থাকার জন্য, এই অদৃশ্য ইগো রক্ষা করার জন্য। আর যাই হোক, এর প্রীতম শিকদার তার ভালোবাসার আহুতি কখনো দিত না। আমার জীবন, আমি কাকে বিয়ে করব না করব সেটা একান্তই আমার ব্যাপার। ঠিক আছে, আপনার কথাই থাকলাম না আপনার পাশেই, থাকলাম না আপনার শিকদার বাড়িতে। এমনিতেই আমি আপনাদের পয়সাই খাই না। আমার যথেষ্ট সামর্থ্য আছে আমার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার। এমনকি আমি যদি আপনার বাড়িতে থাকতাম তবুও আপনার পয়সাই আমার বউ পালতাম না। প্রীতমের দুঃসাহস দেখে উপস্থিত প্রত্যেকেই ভয়ে ঢোক গিললেন। প্রেম উষাকে ডাকল, উষা এদিকে এসো। উষা আশেপাশে না দেখে স্বামীর ডাক অনুযায়ী প্রেমের পাশে গিয়ে দাঁড়ালো। প্রেম বলল, আমরা আর এখানে থাকবো না। উষা শুধু তাকালো, কিন্তু কিছু বলল না, কারণ প্রেম তাকে যেখানে নিয়ে যাবে সে সেখানেই যাবে। অনুশ্রী বেগম আর অনন্যা বেগম ডুকরে কেঁদে উঠলেন। অনুশ্রী বেগম স্বামীকে মিনতি করে বললেন, অনুগ্রহ করে এমন করবেন না। প্রেম আর প্রীতম নিজেদের স্ত্রীর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিল। প্রণয় পেছন থেকে কঠিন কণ্ঠে বলল, দাঁড়া। সঙ্গে সঙ্গে দু ভাই থেমে গেল, আবার সামনে ঘুরে তাকালো বড় ভাইয়ের দিকে। প্রণয় এতক্ষণ নির্লিপ্ত চোখে সব দেখছিল। অনুশ্রী বেগম ও তনুশ্রী বেগমের চোখ আশায় চিকচিক করে উঠল। অনুশ্রী বেগম ছুটে এলেন প্রণয়ের কাছে, অশ্রু চোখে ছেলের হাত ধরে মিনতি করে বললেন, বাবা, দয়া করে তোর ভাইদের থামা, ওদের যেতে দিস না। প্রিয়তা অশ্রু চোখে আশা নিয়ে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় দু ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস তোরা? প্রীতম মাথা নিচু করে জবাব দিল, এই বাড়িতে থাকবো না দাদান, কোটা শুনে বাঁচার মানসিকতা নেই আমার। প্রণয় আবার ঠান্ডা কণ্ঠে বলল, কে করে দেবে শুনি? সাদমান শিকদার রক্তিম চোখে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রণয় বাঁকা হেসে সাদমান শিকদারকে দেখিয়ে বলল, উনি। সবাই আরেক দফা ভয়ে কাঁপতে শুরু করলো। প্রণয় আবার বলল, এই বাড়ি, এই সম্পত্তি, এগুলো কি ওনার? এগুলো থেকে বের করে দেওয়ার উনিকে? এগুলো সব কি ওনার নিজের অর্জন করা? এই বাড়ি, ব্যবসায়, বিশাল সম্পত্তির কিছু ওনার একার নয়, এটা যৌথ সম্পত্তি, মানে সবার। ওনার যেমন শেয়ার আছে তেমনি তোদের সবারও আছে। প্রণয় এবার প্রীতমের দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে ওনার যতটুকু অধিকার সেজ চাচুরও ঠিক ততটুকুই অধিকার। তুই সেজ চাচুর ছেলে, তোকে বের করে দেওয়ার উনিকে? তুই এই বাড়িতেই থাকবি, এটা তোর অধিকার। তুই কাকে বিয়ে করবি না করবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার, সেখানে মতামত দেওয়ার বা কথা বলার উনিকে? আশ্চর্য। প্রণয়ের ঠান্ডা মাথায় করা অপমানগুলো গরম কড়াইতে পানিতে ছিটা দেওয়ার মতো কাজ করলো। সাদমান শিকদার প্রণয়ের দিকে রক্ত লাল চোখে তাকিয়ে বললেন, বেশি বাড়াবাড়ি করো না প্রণয়, তোমার জন্য ভালো হবে না।
প্রণয় বাঁকা হাসলো। সাদমান শিকদারের কানে কানে ফিসফিসিয়ে বলল, আমার আর কি খারাপ করবেন, আর কি কেড়ে নেবেন? সব তো কেড়ে নিয়েছেন। আমার জীবনের হারানোর বাকি আছে। আমাকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবুন। আমার জীবনে হারানোর মতো কিছু না থাকলেও আপনার জীবনে অনেক কিছু আছে। এই যে এদের বাড়ি থেকে বের করে দিতে চান, এরা দুজন আপনার কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ ভুলে গেলেন? এরা আপনার কোম্পানি থেকে চলে গেলে আপনার কোম্পানির জাস্ট মুখ থুবড়ে পড়বে। এতে লসটা কিন্তু আপনারই হবে, আমার কি? আপনি মরলেও তো আমি দেখতে আসবো না। প্রণয় কথা শেষ করে প্রীতমদের দিকে তাকিয়ে বলল, আমার যা বলার বললাম, বাকিটা তোদের ব্যাপার। বলে প্রণয় ভাবশীল ভাবে উপরে চলে গেল। প্রীতম আর প্রেম ভাবলো, সত্যি তো, তারা কেন চলে যাবে? এটা তো তাদের অধিকার। প্রীতম সাদমান শিকদারের উদ্দেশ্যে বলল, এই বাড়ি আমাদেরও, তাই বড় দাদান যা বললো তাই, আমরা কোথাও যাব না। চলো রসগোল্লা। বলেই ইনায়ার হাত টেনে নিয়ে উপরে চলে গেল। উষাও গেল। অনুশ্রী বেগম ও তনুশ্রী বেগম কিছুটা নিশ্চিন্ত হলেন। এবার একে একে সকলে ড্রয়িং রুম ছাড়তে লাগলেন। শুধু ছাড়ল না পরিণীতা। সাদমান শিকদারের বলা এক একটা কথা পরিণীতার বুকে বিষের ছুরির ন্যায় আঘাত করেছিল। সাদমান শিকদারের বলা এক একটা কথায় পরিণীতার পায়ের জমি একটু একটু করে সরে গেছে। আজ পরিণীতা খুব ভালোভাবে বুঝতে পারছে মাস্টার মশাইয়ের অতিরিক্ত চিন্তার কারণ। আজ পরিণীতা সত্যি সত্যি বুঝলো পরিণীতা ভালোবেসে জীবনে কত বড় ভুল করেছে। এই ভুলের মৃত্যু ব্যতীত কোনো ক্ষমা নেই। নিজের ভালোবাসা পেতে নিজের প্রাণ বিসর্জন দিলেও সাদমান শিকদারের মন গলবে না। তিনি কোনোদিনও তার আর তার মাস্টারমশাইয়ের সম্পর্ক মেনে নেবে না। পরিণীতার চোখের মণি পানিতে টলমল করে উঠল। বুকের ভেতরে খুব গভীরে বিষাক্ত যন্ত্রণার নীল বিষ ছড়িয়ে পড়তে লাগলো। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত হতে লাগলো হৃদয়। সে ছুটে চলে গেল ড্রয়িং রুম থেকে। এবার খালিক শিকদার এসে বাঁকা হেসে সাদমান শিকদারের কানে কানে বললেন, আপনার একটু একটু করে গড়ে তোলা সাম্রাজ্য আপনার চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ভাইজান। দেখছেন, এই প্রজন্মের একটা ছেলে মেয়েও আমাদের মতো নয়। প্রীতম আর প্রেম চোখের নিমিষেই হাতছাড়া হয়ে গেল। আর আপনিও খুব ভালো করেই জানেন, আজ হোক না কাল পরিও এমনটাই করবে। এরা ছেলে বলে আপনার সম্মান বেশি নষ্ট হয়নি কি? হ্যাঁ, কিন্তু পরি যখন ওই ভিখিরি কুল মর্যাদাহীন ছেলেটার সঙ্গে চলে যাবে, তখন গ্রামের লোকে আপনাকে দেখে হাসবে ভাইজান, হাসবে, থুতু দেবে আপনার মুখে, জুতোর মালা পরাতে আসবে বাড়ি বয়ে, বুঝলেন? আপনার দম্ভ গৌরব সব নষ্ট হয়ে যাবে, আর কিছু অবশিষ্ট থাকবে না ভাইজান, থাকবে না। আপনি আমার কথায় খারাপ নেবেন না। পরীকে এক্ষুনি প্রণমীর কাছে পাঠিয়ে দিন। ও মেয়ে আপনাদের কোনো কাজে লাগবে না। তার থেকে ভালো না সম্মান নষ্ট করার আগেই শেষ করে দিলেন, কি বলেন? খালিদ শিকদারের কথায় সাদমান শিকদারের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। রক্তলাল চোখে তাকালেন খালিদ শিকদারের দিকে। দাঁতে দাঁত পিষে বললেন, আমার মেয়েকে নিয়ে যে শেষ কথাগুলো বললি তার পুনরাবৃত্তি যদি আর কোনোদিন করেছিস, তবে আমি নিজের হাতে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর আমার মেয়ের চিন্তা তোকে করতে হবে না, তুই তোর মেয়ের চিন্তা কর। আর এই ফকিন্নির ছেলের ব্যবস্থা আমি করে ফেলেছি, ওকে নিয়ে আর কোনো চিন্তা নেই। বলে সাদমান শিকদার চলে গেলেন। খালিদ শিকদার দাঁতে দাঁত চেপে অপমান হজম করে নিলেন। মনে মনে পণ করে বললেন, তোমাদের যদি আমি ধ্বংস করে দিতে না পারি, তবে আমিও খালেদ নই। কিন্তু একটা কথা শুনে খালিদ শিকদার থমকালেন। ওই ছেলেটার ব্যবস্থা করে ফেলেছো মানে? কি করে ফেলেছে? মেরে টেরে ফেলেছে নাকি? যদি ও মেরে ফেলে মন্দ হবে না। ওই মেয়ের যা তাল দেখলাম, ওই ছেলেটার যদি কিছু হয় তবে ওই মেয়েও বাঁচবে না, ঠিক ওর বোনের মতো। ও নিশ্চিত ওই ছেলেটা মরে গেলে ওর নিজের বোনের মতো গলায় দড়ির কলসি দিয়ে পদ্মপুকুরে ডুবে মরবে। তবে আপাতত উনি পরিণীতার ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলেন। ওনার মাথায় তো অন্য কিছু চলছে। কিছু একটা ভেবে বাঁকা হেসে ফোন লাগালেন সাজিদ শিকদারের নাম্বারে। সাজিদ শিকদার তৃপ্তি বেগম বসে আছে ডাইনিং টেবিলে। সাজিদ শিকদার প্রিয়স্মিতাকে পরম যত্নে খাইয়ে দিচ্ছেন। তৃপ্তি বেগম পাশে বসে নয়ন ভরে দেখছেন সেই দৃশ্য। যদিও উনি নিজের কাছে পরিষ্কার না, নিজেকে বড় অপরাধী লাগে মাঝে মাঝে। সাজিদ শিকদার প্রিয়স্মিতার মুখের ভাতের লকমা তুলে দিয়ে আদরে কণ্ঠে বললেন, মাম্মা,
তোমার নামে আবার আমার কাছে নালিশ আসছে। তোমাকে না কতদিন বলছি, তুমি বড় হচ্ছ, এখন একটু চালচলন পাল্টাতে হবে। প্রিয়স্মিতা খাবার চিবোতে চিবোতে ইনোসেন্ট ফেস করে বলল, সবগুলোর জাত মিথ্যাবাদী পাপ্পা, আমি কিছু করি নাই। সাজিদ শিকদার আর কি, মেয়ের মায়া ভরা মুখ দেখে গলে গেলেন, তবুও কিছুটা শক্ত থাকার ভান করে বললেন, তবে যে ছেলেটার বাবা আমার কাছে বিচার দিল, তুমি নাকি মেরে তার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছো। প্রিয়স্মিতার সাথে সাথে দুপাশে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো, কষ্ট পাওয়ার অভিনয় করে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না পাপ্পা? আমার থেকে তোমার কাছে কার না কার ছেলের কথা বেশি গুরুত্বপূর্ণ। তৃপ্তি বেগম খেক করে উঠে বললেন, বাপ বেটির ঢং দেখে বাঁচি না। বাপের শাসনের নামে খেজুরের আলাপ দেখলে গা জ্বলে যায়। বেশি কথা না বলে চুপচাপ খাও দুজনে। প্রিয়স্মিতা আর সাজিদ শিকদার অসহায় মুখে একে অপরের দিকে তাকালেন। প্রিয়স্মিতা সাজিদ শিকদারের কানে কানে মিনমিন করে বলল, বিয়ে করার জন্য বাংলাদেশে আর কোনো মহিলা পাও নেই পাপ্পা? এই দরজাল মহিলা কোথা থেকে আমার জন্য বয়ে নিয়ে আসলে? মেয়ের কথায় হেসে দিলেন সাজিদ শিকদার। খাবারের শেষ লোকমা মেয়ের মুখে দিয়ে বললেন, সব আমার কপালের দোষ মাম্মা। তুমি একটু ভাবো, কোনোভাবে এটা রিপ্লেস করা যায় নাকি? প্রিয়স্মিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, না থাক, প্রতিদিন 2 বেলা ঘ্যান ঘ্যান শুনতে ভালোই লাগে। তৃপ্তি বেগম আবার ধমকে বললেন, কি গুজগুজ ফুসফুস হচ্ছে? সাজিদ শিকদার হাত ধুতে ধুতে বললেন, এটা আমাদের সিক্রেট, তোমাকে কেন বলবো, তাই না মাম্মা? প্রিয়স্মিতা তাল মিলিয়ে বলল, একদম। সাজিদ শিকদার মেয়ের মুখ মুছিয়ে দিয়ে বললেন, যাও মাম্মা, গিয়ে ঘুমিয়ে পড়ো। প্রিয়স্মিতা প্রফুল্ল হেসে সাজিদ শিকদারের দু গালে দুটো চুমু খেয়ে বলল, গুড নাইট পাপ্পা। হাসলেন সাজিদ শিকদার, মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, গুড নাইট প্রিন্সেস। প্রিয়স্মিতা দৌড়ে নিজের রুমে চলে গেল। তৃপ্তি বেগম স্বামীকে মুখ ঝামটা দিয়ে বললেন, দাও দাও আরো লাই দাও। মেয়েকে বেটা ছেলে বানিয়েছো, এই বেটা ছেলে কোন বেটার ঘাড়ে ঝুলাবে ভাবছো? সাজিদ শিকদার তৃপ্তি বেগমের গাল টেনে বললেন, আমার বউ আমাদের মেয়ের উপর খালি খালি রাগ করে। সামান্য এই কথায় তৃপ্তি বেগম গোলে পানি পানি হয়ে গেলেন। লজ্জা মিশ্রিত হেসে বললেন, আপনার বয়স যে 55, এটা মনে আছে তো বুড়ো? বুড়ো বয়সে এত রস কই পান? সাজিদ শিকদার দুষ্টু হেসে বললেন, আমাকে দেখে কেউ বলবে বুঝপান্ন? সাজিদ শিকদার এখনো তরুণ সুদর্শন দেখতে, এখনো 35। কুঁয়ারি মেয়েরা বিয়ের প্রপোজাল দেয়। তৃপ্তি বেগম মুখ বাঁকিয়ে বললেন, ঢং। তৃপ্তি বেগম আবার কিছু বলতে গেলে অনুভব করলেন কিছু, থেমে গেলেন। আপনার ফোন মনে হচ্ছে অনেকক্ষণ থেকে ভাইব্রেট করছে। তৃপ্তির কথায় সাজিদ শিকদার সিরিয়াস হলেন। রুমে গিয়ে ফোন হাতে নিয়ে আরো সিরিয়াস হয়ে গেলেন। তৃপ্তি বেগম এসে পাশে দাঁড়ালেন। সাজিদ শিকদার একদম স্বাভাবিকভাবে ফোন রিসিভ করে সালাম দিলেন। খালিদ শিকদার সালামের উত্তর দিয়ে কিছুটা বিরক্ত কণ্ঠে বললেন, তুই সিলেটে কি করতে চাস? খালিদ শিকদারের কথায় চমকে উঠলেন সাজিদ শিকদার, তবুও নিজেকে শান্ত রেখে স্বাভাবিক কণ্ঠে বললেন, কিছু কি হয়েছে মেজো ভাইজান? খালিদ শিকদার এবার কিছুটা চেঁচিয়ে বললেন, তুই কি সিলেটে গিয়ে মরে গেছিস? তোর বউ ছেলে মেয়েদের কোনো খবর রাখিস তুই? সাদিক শিকদার কিছুটা অবাক হলেন, অবাক কণ্ঠে বললেন, কেন, কি হয়েছে ওদের? আমি সকালেই তো আমার আম্মুর সাথে কথা বলেছি। খালিদ শিকদার আরো তিক্ত কণ্ঠে বললেন, তোর মেয়ের কথা বলিনি? খালিদ শিকদারের এত তিক্ত কথা শুনে সাজিদ শিকদারের মোটেও ভালো লাগলো না। মেজো ভাইজানের অযথা মেজাজ তিনি কেন সহ্য করবেন, তাই কিছুটা রুষ্ট কণ্ঠে বললেন, কিছু বলার থাকলে বলুন ভাইজান, আমার অনেক কাজ আছে। সাজিদ শিকদারের কথায় অপমানিত বোধ করলেন খালিদ শিকদার, মনে মনে চটে গিয়ে বললেন, যেমন বাপ তেমনই ছেলে মেয়ে। খালিদ শিকদার এবার সোজা বললেন, তোর ছেলে একটা সামান্য কৃষকের মেয়েকে বিয়ে করে এনেছে, জানিস তুই? খালিদ শিকদারের কথায় তাজ্জব বনে গেলেন সাজিদ শিকদার, বিস্ফোরিত কণ্ঠে বললেন, মানে? খালিদ শিকদার বুঝলেন কাজ হয়েছে। এবার তিনি রসিয়ে রসিয়ে বললেন, হ্যাঁ, তোর ছেলে বিয়ে করেছে, তাও একটা সাধারণ চাষার মেয়েকে। আমার বংশের মান মর্যাদা ধুলাই মিশিয়ে দিয়েছে। সাজিদ শিকদার কিছুক্ষণ চুপ থেকে আবার শান্ত কণ্ঠে বললেন, আমার ছেলে প্রাপ্তবয়স্ক এটাল ভাইজান, সে ইচ্ছে স্বাধীন, তাই তার যাকে পছন্দ তাকে বিয়ে করেছে। এখানে আমার কোনো সমস্যা নেই। আশা করি আমার ছেলেকে নিয়ে আপনাদেরও কোনো সমস্যা হওয়ার কথা না। আর ছেলেটা যেহেতু আমার, তাই আশা করি আপনারা কেউ তাকে কোনো কটু বাক্য বলবেন না। আল্লাহ হাফেজ ভাইজান, শুভরাত্রি।
বলে ফোন কেটে দিলেন সাজিদ শিকদার। সাজিদ শিকদারের কথায় রাগে সারা শরীর জ্বলে গেল খালিদ শিকদারের। কত বড় সাহস! যেমন ছেলে তেমন বাপ, সবগুলো বিষাক্ত, সবগুলো বিষাক্ত। তিনি রাগে গজগজ করতে করতে বললেন, তুই আমার বিজনেস কেড়ে নিয়েছিস। তোর মেয়ে আমার মেয়ের জীবনে সব সুখ শান্তি কেড়ে নিয়েছে। তোর ছেলেও তাই, তোর মতো। তোরা তোরা এক একজন আমার জীবনের কল, সব কয়টাকে আমি নিজের হাতে মারবো। বলে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন। সাজিদ শিকদারকে চিন্তিত দেখে তৃপ্তি বেগম জিজ্ঞেস করলেন, এত চিন্তিত কেন? ওই বাড়িতে কি কিছু হয়েছে? আপনার ছেলে মেয়ে ভালো আছে? সাজিদ শিকদার উত্তর দিলেন না। কল করলেন অনন্যা বেগমের নাম্বারে। কয়েকবার রিং হতেই কল রিসিভ করলেন অনন্যা বেগম। সালাম দিয়ে ভেজা কণ্ঠে বললেন, আমি বেঁচে আছি না মরে গেছি সেটা জানতে ও তো কোনোদিন ফোন দেয় না, আজ নিশ্চয়ই ছেলের খবর নিতে ফোন দিয়েছেন। তৃপ্তি বেগম শুনলেন অনন্যা বেগমের কথাগুলো। স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা শোনার মতো নিচু মন মানসিকতা ওনার নেই, তাই তিনি ব্যালকনিতে চলে গেলেন। অনন্যা বেগমের কাপা কণ্ঠস্বর স্পষ্ট বুঝলেন সাজিদ শিকদার। তবু তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বললেন, প্রীতম কাকে বিয়ে করেছে আমি জানতে চাই না, ও আমার ছেলে, আমার ওর উপর বিশ্বাস আছে। তুমি শুধু বলো ও নিজের ইচ্ছেই বিয়ে করেছে তো? সাজিদ শিকদারের কথায় অনন্যা বেগমের বুকের ভার কয়েক গুণ ভারী হলো। সত্যি মানুষটা তার জন্য একটুকু ভাববেও না। কান্না আটকে রাখতে দু হাতে মুখ চেপে ধরলেন অনন্যা বেগম। সাজিদ শিকদার আবার বললেন, কি হলো? শুধু হ্যাঁ বা না উত্তর দাও। আমার ছেলেকে কেউ জোর করে বিয়ে দেয়নি তো? অনন্যা বেগম কান্না ধরে রাখতে পারলেন না, শব্দ করে কেঁদে উঠলেন। থমকালেন সাজিদ শিকদার, আর কোনো প্রশ্ন করলেন না। অনন্যা বেগম আর কিছু না শুনে ফোন কেটে দিলেন। বালিশে মুখ গুজে বাঁধন হারা কান্নায় ভেঙে পড়লেন। বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে বললেন, আমার 30 বছরের সংসার সব মিথ্যে, সব মিথ্যে ছিল। পুতুল খেলার সংসার ছিল, সংসারের সত্যতা বলে কিছু নেই। এই মানুষটা আমাকে ভালোবাসেনি কোনো দিনও। তিনি আবারও কাঁদতে কাঁদতে বললেন, আমার জীবনটা এমন কেন হলো? কেন আপনি আমায় ভালোবাসলেন না? কেন ভালোবাসলেন না? আমি তো আমার সবটা দিয়ে আপনাকেই ভালোবেসেছিলাম। তবে আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল যে আমি আপনার ভালোবাসা পেলাম না? অনন্যা বেগম চোখ মুছে উঠে বসলেন। বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। আয়নায় হাত ছুঁয়ে বললেন, কোথায় কমতি আমার? 45 বছর বয়সী অনন্যা বেগমকে দেখতে মোটো 45 লাগে না। যে কেউ এক দেখাতেই বলবে 31 কি 32-এর বেশি নয়। এখনো তরতাজা যৌবন, টান টান দেহের চামড়া, পান পাতা মুখের গভীর নীলাবে একজোড়া চোখ, যা নিঃসন্দেহে অতীব আকর্ষণীয়। তবু তার স্বামী নামক মানুষটিকে আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। মাঝে মাঝে মনে হয় তার হয়তো পুরো জীবনটাই ব্যর্থতায় পরিপূর্ণ। যে নারীকে তার স্বামী ভালোবাসে না, সেই নারীর জীবনের তৃপ্তির খাতায় বিরাট বড় একটা শূন্য ছাড়া আর কিছুই থাকে না। সাজিদ শিকদারের চোখে পানি চিকচিক করছে। তিনি দ্রুত চোখ মুছে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেন। তৃপ্তি বেগম আকাশপানে চেয়ে আছেন। সবার জীবনে পূর্ণতা থাকে না, তার জীবনেও নেই। স্বামীর অফুরন্ত ভালোবাসা পেলেও ও ওনার জীবন সুখ শান্তি ভালোবাসা সব কারো দয়া। ওনার জীবনের প্রাপ্তির খাতাও বিরাট শূন্য। তিনি জীবন টেনে নিয়ে যাচ্ছেন অপরাধ বোধের বোঝা কাঁধে নিয়ে। সত্যি কি তিনি এক নারীর সব কিছু কেড়ে নিয়েছেন? তার স্বামী সন্তান সব, কিন্তু তিনি তো কারো জীবনে ঢুকেনি, কারো স্বামীও কেড়ে নেননি। স্বামী তো ওনার, উনি এসেছেন প্রথমে। তবুও কেন বুকের পাথরটা দিন দিন ভারী হচ্ছে? কেন মনে হয় তিনি এক নারীর সব কেড়ে নিয়ে তাকে দুঃখের সাগরে ছুঁড়ে মেরেছেন? তিনি যেদিন জানতে পেরেছিলেন তার পক্ষে কোনো দিনও মা হওয়া সম্ভব না, তার কি উচিত ছিল সেদিন সাজিদ শিকদারের জীবন থেকে সরে যাওয়া? কিন্তু সাজিদ শিকদারের অফুরন্ত ভালোবাসার লোভ তিনি সামলাতে পারেনি, থেকে গিয়েছিলেন। আর বুকে পাথর চেপে স্বামীর ভাগ দিয়ে দিয়েছিলেন অনন্যা বেগমকে। বিনিময়ে অনন্যা বেগমের ভাবনা সম্পূর্ণ করার আগে পেছন থেকে কেউ জড়িয়ে ধরল। মোলায়েম কণ্ঠে বলল, আবারও কাজ তৃপ্তি, তুমি তো জানো আমার জীবনে তুমি প্রথম ভালোবাসা ছিলে, আর তুমি শেষ। আমি আর কাউকে জীবনে জড়াতে চাইনি, তুমি না কাউকে ভালোবাসিনি। তবুও যা করেছিলাম বাধ্য হয়ে করেছিলাম।
তোমাকে বাঁচাতে করেছিলাম। তুমি তো সব জানো তৃপ্তি, তবু কেন কাঁদো? তৃপ্তি বেগম ঘুরে তাকালেন সাজিদ শিকদারের দিকে। ওনার ৩৫ বছরের সংসার জীবনে এই মানুষটার প্রতি ভালোবাসা কম তো দূরের কথা, দিনকে দিন ক্রমান্বয়ে বেড়েই গেছে। তৃপ্তি বেগম সাজিদ শিকদারের বুকে মাথা রেখে বললেন, আমার খুব খারাপ লাগে জানেন, আমি হয়তো বিশাল বড় পাপ করেছি, কারো জীবনের সুখ শান্তি কেড়ে নিয়েছি, স্বামী সন্তান কেড়ে নিয়েছি। আমি মরলে হয়তো জাহান নামেও ঠাঁই পাবো না সাজিদ। আমি কারো কাছ থেকে তার অজান্তে তার গর্ভের সন্তান কেড়ে নিয়েছি। সে আমাকে দুহাত ভরে দিয়েছে, নিজের জীবনের সুখ শান্তি ভালোবাসা স্বামী সন্তান সব দিয়ে গেছে। আমি কি দিয়েছি? অশান্তি, হতাশা, দুঃখ, কষ্ট, আর কিছু না। সাজিদ শিকদার তৃপ্তির মাথা বুকে চেপে ধরে বললেন, তোমাকে না কতদিন বারণ করেছি এসব নিয়ে ভাবতে। তুমি কারো কিছু কেড়ে নাওনি তৃপ্তি, এগুলো প্রথম থেকেই তোমার ছিল। আর প্রিয়স্মিতা শুধু তোমার মেয়ে, আমাদের মেয়ে, আর কারো নয়। তুমি কারো কিছু কেড়ে নাওনি। তৃপ্তি বেগম গভীর দৃষ্টিতে চেয়েছিলেন সাজিদ শিকদারের দিকে, ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করলেন, আপনি কি সত্যি তাকে কখনো একটু ভালোবাসেননি? থেমে গেলেন সাজিদ শিকদার। কিছুক্ষণ চুপ থেকে তিনিও আকাশপানে চেয়ে বললেন, তোমার কাছে গোপন করার বা মিথ্যা বলার কিছু নেই। ভালোবাসে কিনা জানি না, তবে মনের খুব গভীরে সূক্ষ্ম একটা টান অনুভব করি। তার সাথে আমার এত বছরের সংসার, একটা মায়া তো আছেই। সে আমার 3 সন্তানের মা, অস্বীকার করে লাভ নেই। ভালোবাসার কিছুটা তো আছেই, তবে তুমি আমার জীবনের প্রথম তৃপ্তি, আর তুমি শেষ। আমি একসাথে দুজনকে ঠকাতে চাই না, তাই তার সাথে যোগাযোগ রাখি না, তার সাথে গভীরভাবে আত্মার সম্পর্ক করি না। হতে পারে তাকে বিয়ে করতে চাইনি, কিন্তু করেছিলাম তো। তাকে বিয়ে করেই আমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহারগুলো পেয়েছি। আমার কলেজের টুকরো 3 সন্তানের বাবা হয়েছে। আমার চাঁদের টুকরোর মতো ছেলে মেয়ে সবই তো তার দান। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। তবে সবাইকে আমরা চাইলেই সব কিছু দিতে পারি না, ঠিক তেমনই আমিও অনন্যাকে সুখের সংসার দিতে পারিনি। স্ত্রী করেছি ঠিকই, গৃহিণী করতে পারিনি। সাজিদ শিকদারের কথায় তৃপ্তি বেগমের মনের গভীরে কোথাও একটা ব্যথা লাগলো, তবুও কিছু বলল না। তাদের জীবনগুলো এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যা হয়তো আর ঠিক হবার নয়। জীবনের অর্ধেকটা তো চলেই গেছে। সাজিদ শিকদার দীর্ঘশ্বাস ফেলে তৃপ্তি বেগমকে জড়িয়ে ধরলেন। প্রীতম তার বউ নিয়ে ঝটপট রুমে এসে দরজা লক করে দিল। ইনায়া এখনো ভেবে কাঁপছে। সে জানতো এই বাড়িতে তাকে এত সহজে হয়তো কেউ মেনে নেবে না। ইনায়ার মন ভীষণ খারাপ হলো। অশ্রু চোখে প্রীতমের দিকে তাকালো। প্রীতম ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। ইনায়া প্রীতমের গালে হাত রেখে বলল, আপনার খুব লেগেছে তাই না? বলতে বলতে চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা নোনা অশ্রু গড়িয়ে পড়ল ইনায়ার। মায়াভরা মুখের দিকে তাকিয়ে হাসল প্রীতম। সে তো নিজের সব রাগ ক্ষোভ দরজার বাইরে রেখে এসেছে, তাই ইনায়ার কোমর চেপে ধরে ব্যথাতুর কণ্ঠে বলল, উফ, খুব লেগেছে বউ। এই বুড়ো বয়সের বউয়ের জন্য বাড়িতে উদম কেলানি খেলাম, লাগবে না। মুখটা ইনোসেন্ট করে বলল প্রীতম। ইনায়ার মনটা আরো খারাপ হয়ে গেল, মুখটা কাদো কাদো হয়ে গেল। প্রীতম আরো একটু অভিনয় করে বলল, তবে তুমি চাইলে এখনই ফটাফট কয়টা চুমু খেয়ে পাতা সারিয়ে দিতে পারো। ইনায়ার আবারও ভীষণ মায়া হলো। প্রীতম যে অভিনয় করছে তা বুঝতে না পেরে সত্যি সত্যি প্রীতমের দু গালে ফটাফট অনেকগুলো চুমু খেলো। মনে মনে হাসলো প্রীতম। ইনায়াকে আরেকটু কাছে টেনে চুমু দিতেই যাচ্ছিল, এমন সময় ধারাম ধারাম করে দরজায় কড়াঘাত পড়ল। একবার দুবার কয়েকবার। দরজা পেটানোর শব্দে বিরক্ত হলো প্রীতম। তেতো কণ্ঠে বলল, আবার এসেছে বাদর কত, বড় ভাই রোমান্স দেখতে পারে না? অরণ্য বাইরে থেকে চিৎকার দিয়ে বলল, দরজা খুলো মেজদা যান, না হলে ড্রিল মেশিন নিয়ে আসবো। প্রীতম মনে মনে চরম বিরক্ত হলো। লজ্জা পেল ইনায়া। প্রীতম রাগে ফুসফুস করতে করতে দরজা খুলে সামনে তাকালো। সামনে রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র, প্রিয়তা, প্রেরণা, তীরা, তরি, তন্ময় সবাই দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। প্রীতম এতে আরো চটে গেল। দাঁতে দাঁত চেপে বলল, এত রাতে কি চাইছ তোরা? রাজ আর অরণ্য প্রীতমকে জড়িয়ে ধরে সামনে থেকে সরিয়ে দিল। এই ফাঁকে বাকিরা সবাই শু করে ঘরে ঢুকে পড়ল। অরণ্য দুষ্টু হেসে প্রীতমের কানে কানে বলল, কন্ট্রোল মেজদা কন্ট্রোল। অরণ্যর কথাই ফিক করে হেসে ফেলল রাজ।
অন্যরা সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ল। সমুদ্র বলল, চল দাদা, মেজদাকে নিয়ে বাইরে যাই। প্রেম প্রীতমকে চেপে ধরে ফেলল। প্রীতম অসম্মতি জানিয়ে রেগে বলল, আমার ঘর, আমি কেন যাব? তোরা সবাই বের হ আমার ঘর থেকে। রাজ দুষ্টু হেসে বলল, আমরা তো আজই যাব না। অরণ্য তাল মিলিয়ে বলল। একদম। প্রেম প্রীতমের কানে কানে বলল, আরে বড় দাদান তোমাকে ডেকেছেন, তাই যেতে বলছি। প্রীতম ভ্রু কুঁচকে তাকালো প্রেমের দিকে, সন্দেহ ভরা কণ্ঠে বলল, মিথ্যে বলছিস না তো? অরণ্য হাই হাই করে ওঠে, দুঃখী দুঃখী মুখ করে বলল, আমাদের ভাই আমাদের অবিশ্বাস করে, এই মুখ আমরা কাকে দেখাবো? প্রীতম অরণ্যের মাথায় চাটি মেরে বলল, ড্রামা পার্স। বলে চলে গেল ঘর থেকে। প্রীতম ঘর থেকে বেরিয়ে যেতেই ওরা ধারাম করে দরজা লাগিয়ে দিল। অরণ্য প্রিয়তাকে বলল, এই নাচুনি বুড়ি, তুই মেজে ভাবেকে নিয়ে যা, আর সঙ্গে ওই শপিং ব্যাগটাও নিয়ে যা, আর মেজদা যেন কোনোভাবেই ভাবিকে না পায়। ইনায়া লজ্জায় মাথা নিচু করে নিল। প্রিয়তা দুষ্টু হেসে বলল, একদম নো টেনশন। প্রিয়তা, তীরা, তরি, তন্ময় আর প্রেরণা ইনায়াকে নিয়ে প্রিয়তার ঘরে চলে গেল। ওরা যেতেই অরণ্য প্রীতমের বিছানায় লাফিয়ে পড়ে বলল, চলো ভাইয়া, এই ঘরকে যুদ্ধক্ষেত্র বানানো যাক। প্রেম ওর পাশে শুয়ে পড়ে বলল, মাথা নষ্ট হয়ে গেছে তোর। এইটা কি? আমরা বাসর ঘর সাজাবো, যুদ্ধক্ষেত্র কেন বানাতে যাব খামোখা? অরণ্য মুখ বিকৃতি করে শ্রদ্ধার দিকে তাকালো, হতাশ কণ্ঠে বলল, যেসব তোমাদের মতো বিবাহিত কুমাররা বুঝবে না। যাও, তুমি গিয়ে হরলিক্স খাও, এটা বড়দের জায়গা। প্রেম ভ্রু কুচকালো, কান টেনে ধরে বলল, তুই সব থেকে বেশি পাকনা। বিয়ে তো সবার আগে তোর হওয়া উচিত ছিল। অরণ্য মুখ দুঃখী দুঃখী করে বলল, যাওয়া তো উচিত ছিল, কিন্তু 4 থেকে 6 তো তোমরাই মেরে দিলে, আমি আর কি করব? এবার রাস আর সমুদ্র ও দাঁড়াম ধরাম করে বিছানায় বসতে বসতে বলল, আজকের জন্য কোনো একটা প্ল্যান করা যায় না? অরণ্য হেসে বলল, প্ল্যান তো আমি আগেই করে রেখেছি। রাস কপাল কুঁচকে বলল, কি প্ল্যান? অরণ্য বাঁকা হেসে বলল, আজ রাত 12টার পর পুকুর পাড়ে আমরা দারু পার্টি করব। প্রেম কপাল কুঁচকে বলল, আগের বারে বড় দাদানের হাতে ঠ্যাঙানি খাওয়ার কথা ভুলে গেছিস? বড় দাদান বাড়িতেই আছে, একবার জানতে পারলে ছাল ছাড়িয়ে নুন মাখাবে। অরণ্য হা করে বলল, জীবনে ভয় পেলে তো হেরে গেলি, উত্তেজনা মুখও কিছু করতে গেলে মাঝে মাঝে রিস্ক নিতে হয়, আর প্রয়োজনে ঠ্যাঙানিও খেতে হয়। রাস উত্তেজিত কণ্ঠে বলল, কয় বোতল এনেছিস? সমুদ্র বাঁকা হেসে বলল, পাক্কা 10টা। এক সিপ গলায় পড়লেই আউট হয়ে যাবে। সকলেরই চোখ মুখ উজ্জ্বল হলো, যদিও একটু রিক্স আছে, ধরা না পড়লে ভরপুর মজা হবে। প্রিয়তা পরিণীতাকে জোর করে ধরে নিয়ে এলো। পরিণীতার চোখ মুখ ঠিক লাগছে না, ভারী চোখের পাপড়িগুলো ভিজে। প্রিয়তা অনেকবার জিজ্ঞাসা করতেও ও পরিণীতা কিছু বলে না, তাই প্রিয়তাও আর জিজ্ঞেস করেনি। হবে হয়তো বিশেষ কিছু। পরিণীতা অরণ্যের দেওয়া শপিং ব্যাগ খুলে একটা টকটকে লাল সিঁদুর রাঙা বেনারসি বের করলো। শাড়িটা এত সুন্দর যে সবার চোখ মুখ জুড়ে গেল। প্রেরণা বলল, জাস্ট অস্থির। পরিণীতা শাড়িটা ইনায়ার গায়ে ধরে বলল, বাহ, তোকে তো ভীষণ সুন্দর মানিয়েছে। তন্ময় ছুটে এসে ইনায়ার হাত ধরে টানলো, নিচে চাইলো ইনায়া। তন্ময় 2 হাত বাড়িয়ে আবদারের সুরে বলল, কোলে নাও মেজো ভাবি। ইনায়া হেসে কোলে নিল। তন্ময় গুলুমুলু চোখে ইনায়াকে কিছুক্ষণ দেখে কান্না ভেজা কণ্ঠে বলল, এই বউটাও আমার অনেক পছন্দ হয়েছিল, এটা আমি বিয়ে করব বলে পছন্দ করে রেখেছিলাম, মেজো দাদান বিয়ে করে নিয়েছে। বলতে বলতে ঘর ফাটিয়ে কেঁদে উঠল। ওর আচমকা কান্নাতে ইনায়া সহ সব বোনেরা আহাম্মক বনে গেল। প্রিয়তা কপাল চাপড়ে বলল, ভাই, তোর বিয়ে করার জন্য খালি বড় মেয়ে পছন্দ হয়? কাঁদিস না ভাই, তুই বড় হ, তোর জন্য মেজো ভাবি ছোট ভাবির থেকেও সুন্দর বউ এনে দেব। কিন্তু থামলো না তন্ময়। পরিণীতা বিরক্ত কণ্ঠে বলল, দৌড়ে গিয়ে বড় আপু না হয় বড় দাদানকে নিয়ে আয়। তাই করলো তীরা। 5 মিনিটের মধ্যে প্রণয়কে নিয়ে এলো। প্রণয় এসে তন্ময়কে কোলে নিল। প্রণয়কে দেখতেই তন্ময়ের কান্নাও ফট করে থেমে গেল। প্রণয় ভ্রু নাচিয়ে বলল,
কি ব্যাপার ছোট কর্তা, কাঁদছিস কেন? তন্ময় অসম্মতি জানিয়ে বলল। এই দাদান, কাঁদছি না তো। তন্ময়ের এক সেকেন্ডে পাল্টি মারা দেখে সবাই ঠোঁট টিপে হাসল। প্রণয় তাকে কোলে নিয়ে ঘর থেকে চলে গেল। পরি বলল, এখন বল, আমরা জানি না, অথচ তোর বিয়ে কিভাবে ঠিক হলো? প্রিয়তা, উষা ও তীরা কৌশলী চোখে তাকালো। ইনায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে সব বলল। সব শুনে প্রিয়তা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শেষমেশ তুই আমার ভাইয়ের ঘাড়েই চাপলি? ইনায়াও কম কিসে, সেও দুষ্টু হেসে বলল,